নাম অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল, চেয়ারম্যান 7 নম্বর প্রসাদপুর ইউপি, মান্দা নওগাঁ মহোদয়কে পানি খোদা তোমার মেহেরবানি। এই পর্যায়ে আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোজাহিদুল ইসলাম জনাবকে। আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। অত গীতা চতুর্থোধ্যায়ঃ। শ্রী ভগবান উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান গীতার চতুর্থ অধ্যায়ে বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, ধার্মিকরা অত্যাচারিত হন, তখন আমি অবতীর্ণ হয়ে ধার্মিকদের রক্ষা, পাপীদের বিনাশ করে ধর্মের পুনঃসংস্থাপন করে থাকি। ওম সর্বেষাং মঙ্গলং ভয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অর্থাৎ সকলের শান্তি হোক, সকলের মঙ্গল হোক, সকলেই নিরোগ হোক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি 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 হরি ওম। নমস্কার। রাখবো তাদের মান। এ পর্যায়ে আমাদের বর্তমান শিক্ষকদের আসন গ্রহণের পালা। আমি সর্বপ্রথম আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আয়ুব হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। এরপরে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি KM সেকেন্দার আলী, সহকারী সিনিয়র শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ। স্যারকে জনাব সুরত আলী প্রামাণিক, সাবেক প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে মোহাম্মদ মুজাফর আলী, ইংরেজি বিভাগ, স্যারকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হচ্ছে। ধন্যবাদ স্যারকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য। এই পর্যায়ে দিয়ে ছাত্রের বরণ করি। ধন্যবাদ স্যারকে।
তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। জনাব মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক, শারীরিক শিক্ষা বিভাগ। তালি হবে। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। মান্দা নওগাঁ অধ্যক্ষ স্যারকে তার ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তালি হবে। ধন্যবাদ সভাপতি মহোদয় স্যারকে। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আজ আমরা এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মান্দা নওগাঁ প্রি অ্যালামনাই ও পুনর্মিলনী 2025 উপলক্ষে। সেই 1968 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একসাথে নিয়ে এমন একটি মিলন মেলা, এটি শুধুই আমাদের জন্য আনন্দের নয়, এটি আমাদের হৃদয়ের, স্মৃতির, বন্ধুত্বের, কৃতজ্ঞতার এক মহান উৎসব। আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সেই শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে, যাদের হাতে আমরা গড়ে উঠেছি, তাদের জন্য যারা এখন অবসর নিয়েছেন তাদের আমরা আজ সম্মান জানিয়েছি। একই সাথে বর্তমান শিক্ষক ও কর্মচারীদের প্রতিও থাকবে আমাদের আন্তরিক সম্মান ও শুভেচ্ছা। আমরা গর্বিত এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আজ আমাদের দেশের গর্ব। তারা বিভিন্ন সেক্টরে তাদের শ্রম, মেধা, সততা, যোগ্যতা দিয়ে দেশ সেবা করে যাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখ করার মতো অনেকেই আছেন। তন্মধ্যে জনাব আসির উদ্দিন সর্দার, প্রাক্তন শিক্ষার্থী, অতিরিক্ত সচিব, বর্তমানে অবসরভোগরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি আজকের আমাদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। জনাব বিজয় কুমার মণ্ডল, এই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী, যিনি একজন সম্মানিত প্রকৌশলী। জনাব শক্তিচন্দ্র মণ্ডল, প্রাক্তন শিক্ষার্থী একজন, তিনি সম্মানিত একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। জনাব প্রফেসর গোলাম মোস্তফা, প্রাক্তন শিক্ষার্থী, একটা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান। জনাব আনিসার রহমান, অফিসার ইনচার্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। জনাব আব্দুল হাদি, সাইফুল ইসলাম, আলমগীর কবির রূপম, প্রকৌশলী অসীম কুমার, শ্রী বিমল চন্দ্র প্রামাণিক সহ আরও অনেক গুণী ব্যক্তি এই স্কুলের গর্ব, আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা আজকে তাদেরকে বিশেষভাবে সম্মানিত করছি। এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে কিছু নিরলস পরিশ্রমী মুখ। জনাব ইদ্রিস আলী খান, জনাব মশিউর রহমান সুইট, যিনি একটা হাই স্কুলের শিক্ষকতা করেন, পাশাপাশি তার আরও পরিচয় আছে জাতীয় ক্যারাটে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ ইয়াংকিং ক্যারাটে সেন্টারের তিনি প্রশিক্ষক। জনাব রকনুজ্জামান খান রিপন, বুলবুল, আলমগীর কবির রূপম, কুরবান আলী, শাকিল সহ অনেকেই, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই দিন বাস্তবায়িত হয়েছে। আপনাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহ আলম মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মান্দা নওগাঁ, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের এই মিলন মেলাকে আরও মহিমান্বিত করেছেন। বন্ধুগণ, আমরা আজ স্মৃতিচারণ করব, হাসব, কাঁদব, খেলব। আমরা আবারও নতুন করে বন্ধুত্বের বাঁধন গড়ব।
এটাই তো আমাদের এই পুনর্মিলনের আসল সৌন্দর্য। আসুন আমরা এই সম্পর্কগুলোকে আরও শক্ত করি, ভবিষ্যতের জন্য একটি প্রাণবন্ত এবং সংযুক্ত অ্যালামনাই কমিউনিটি গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কামরুজ্জামান ভাইকে সুন্দর শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। দিয়ে সম্মাননা জানাবেন আয়োজক কমিটির সভাপতি জনাব ইদ্রিস আলী খান। পরবর্তীতে সিনিয়র শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগ জনাব KM সেকেন্দার আলী স্যারকে সম্মাননা জানাবেন অত্র কমিটির উপদেষ্টা জনাব মশিউর রহমান সুইট ভাই। জনাব DM কুরবান আলী। জনাব মোহাম্মদ এনামুল হক টিটু স্যারকে সম্মাননা জানাবেন অত্র কমিটির সিনিয়র সহসভাপতি জনাব কামরুজ্জামান মণ্ডল। ধন্যবাদ মকসুদ ভাইকে। সিনিয়রদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা, শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না, নিজের ভালোর জন্য যা করতে হবে অবশ্যই করতে হবে। এই আয়োজনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং এই স্কুলের আমার সমব্যাচ এবং জুনিয়র ব্যাচ সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো অনেক দিন পর, অর্থাৎ সেই 80 সালে আমরা SSC পাশ করেছি, আজকে 2025, প্রায় 45 বছরের ব্যবধান। সেখানে এরকম একটি আয়োজন, কথাটা শুনেই যেন মনটা আনচান করে উঠল। অবশ্যই যাব সেখানে, যেভাবেই হোক, আয়োজন যতটুকুই হোক, যত সামান্যই হোক, সেখানে আমি উপস্থিত হব যে কোনো মূল্যে। তো আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আর এই প্রোগ্রাম
আয়োজনের পিছনে যারা নিরলস কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা জানাচ্ছি। আমরা যখন এই স্কুলে পড়তাম, এই গোবিন্দপুর প্রাইমারি স্কুলেরই ছাত্র ছিলাম আমি। একই ক্যাম্পাসে পাশ করে আবার এই হাই স্কুলে ভর্তি হলাম। তখন মাটির ঘর ছিল, এত জাঁকজমক কিন্তু ছিল না। এই মাঠটাও ছিল না, একটা ধান ক্ষেত ছিল। আমার মনে আছে আমরা কোদাল এবং ঝুড়ি নিয়ে ছাত্ররা পালাক্রমে মাটি কেটেছি, কোদালে মাটি কেটেছি, মাথায় ঝুড়িতে মাটি বয়েছি। আজকে দেখে খুব ভালো লাগছে যে এখানে একটা সুন্দর মাঠ হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, অনেক কিছু অনেক উন্নত হয়েছে। সেই সঙ্গে আশা করব এখানকার শিক্ষার পরিবেশ ভালো হোক। এখান থেকে শিক্ষা নিয়ে যারা বের হবে তারা বাংলাদেশের সর্বত্র দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক, দেশের বাইরেও ছড়িয়ে পড়ুক। আমার এই স্কুলের মুখ উজ্জ্বল করুক, আমার এই এলাকার মুখ উজ্জ্বল করুক, এটাই আমার কামনা। আজকালকের দিনে আমরা এখন লক্ষ্য করছি শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধাবোধ বোধহয় একটু কমে যাচ্ছে। এটা হওয়া ঠিক হবে না। আমাদের সময় আমরা দেখেছি স্কুল গরিব ছিল, আমরা ছাত্ররাও গরিব ছিলাম, শিক্ষকও গরিব ছিল, কিন্তু মনটা ছিল অনেক বড়। শিক্ষকরা আমাদেরকে নিজের সন্তানের মতোই দেখতেন। মতো কেন বলবো, বাবা মা তো আমাদের লেখাপড়ার বিষয়ে খেয়াল রাখতে পারতেন না, তারা হয়তো অত লেখাপড়াও জানতেন না। যা কিছু করার আমার শিক্ষকরাই করতেন। কি পড়তে হবে, কি পড়লে ভালো হবে, কিভাবে পড়তে হবে, তার আচার ব্যবহার কি হবে, সবই কিন্তু শিক্ষকরাই শিখিয়ে দিতেন। আমরা শিখতাম এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করতাম। আর অন্তরে এক ধরনের ভয় কাজ করত, কোন জায়গায় থেকে কোনটা সমস্যা হয়ে যায় শিক্ষক না জেনে রাগ করে বসেন। শিক্ষক যেন রাগ না করে, কোনো কথায় কোনো আচরণে যেন দুঃখ না পান, আমাদের উপর রাগ না করেন, এই চেষ্টাটা আমরা করতাম। তো আমরা আজকের এই জামানায় এসে যুগ অনেক উন্নত হয়েছে, প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গেছে। এখনকার যারা এই স্কুলে আসতেছে পড়াশোনার জন্য, পড়াশোনা শিখতে আসতেছে, এই মিলন মেলায় তাদের উপস্থিতি হয়তো নাই। ভবিষ্যতে এই স্কুলে যারা বর্তমান শিক্ষার্থী তাদের উপস্থিতি থাকবে। আজকের এই আয়োজনের ভুল ত্রুটিকে আমরা সামনে নেব এবং সেটাকে সামনের দিনে যেন না থাকে, আরও যেন সমৃদ্ধ হয় এই সম্মেলন, সেই চেষ্টাই আমরা করব। সবার আমি মঙ্গল কামনা করছি। আমি চাকরি জীবন থেকে গত জানুয়ারিতে পিআরএল শুরু হয়েছে আমার, অর্থাৎ ফুল রিটায়ারমেন্টের আগে যে ছুটি, সে অবসর ছুটির আমার শুরু হয়ে গেছে। 26 জানুয়ারি থেকে আমার ফুল রিটায়ারমেন্ট শুরু হবে। তো আমি আমার ছোট ভাইদের সবাইকেই বলবো শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, একই সাথে স্কুলে যারা পড়তে আসে তাদের প্রতি সময় পেলে একটু উপদেশ দেওয়া, তাদেরকে একটু ভালো পথে চলার, বড় পথে চলার, সামনের দিকে যে বড় পথগুলো খোলা রয়েছে সেইগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করি। খোদা হাফেজ। রহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী, আসলে আমি স্মৃতিচারণ করতে গিয়ে একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। অতীতে আমরা যা করতে পারিনি, আজকে তোমরা যা করে দেখালে, সত্যি মনে হচ্ছে আমার
27 বছরের শিক্ষকতার পরিপূর্ণতা আজকে পেল। ধন্যবাদ জানিয়ে ছোট করব না, এই অনুষ্ঠানের আয়োজক, কর্মী, বুদ্ধিদাতা, অর্থদাতা, শ্রমদাতা সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তোমাদের উপর বর্ষিত হোক। আর সেই সাথে একটা অনুরোধ করব, এই অনুষ্ঠানের ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে। আসলে এই অনুষ্ঠান করার আগে আমাদের সাথে কোনো পরামর্শ ছিল না। মাঝপথে এসে হঠাৎ করেই এই অনুষ্ঠানের আবির্ভাব হয়েছে। যা হোক, পরামর্শ ভিত্তিক করলে হয়তো আরও সুন্দর করা যেত, আমরা আন্তরিকভাবে আরও অংশগ্রহণ করতে পারতাম। তো একটা প্রতিশ্রুতি আমরা শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে দিতে চাই, আগামী দিনে এরকম অনুষ্ঠানের জন্য আমাদের হাত সম্প্রসারিত থাকবে। আজকে বর্তমান শিক্ষার্থী 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী যদি কেউ থাকে বা কোনোভাবেই মিডিয়ার মাধ্যমে তোমরা যখন দেখে থাকবে, এর থেকে তোমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই থাকবে। আশা করি তোমরা এই শিক্ষণীয় বিষয়টাকে অনুধাবন করে তোমাদের জীবন গড়ার চেষ্টা করবে। 80 সাল পর থেকে অদ্যাবধি এই বিদ্যালয়ের আছে ডাক্তার, আছে ইঞ্জিনিয়ার, আছেন সচিব মহোদয়, আছেন চেয়ারম্যান, আছেন ইঞ্জিনিয়ার, আছেন বুদ্ধিজীবী। মান্দা থানার মধ্যে প্রসাদপুর ইউনিয়নকে রাজধানী বলা হয়, আর গোবিন্দপুরকে প্রসাদপুর ইউনিয়নের রাজধানী বলা হয়। এইরকম একটা জায়গায় আমাদের এই যে বিদ্যাপীঠ, এর প্রতি সবার একটা শুভ দৃষ্টি কামনা করছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বর্তমানে একটু সমস্যা হচ্ছে, আর এছাড়া আমাদের শিক্ষকের যথেষ্ট স্বল্পতা থাকার কারণে আমরা খুবই বিব্রত হচ্ছি পাঠদান করতে গিয়ে। তারপরেও আমাদের শিক্ষক মহোদয় একটি ক্লাসও ফাঁকা দিচ্ছেন না। 5টি রুটিনে 6টি ক্লাস, ঘড়ির ঘন্টায় 1 ঘন্টা করে সময়। এমনকি কোনো কোনো শিক্ষককে একই সময়ে 2টো ক্লাসে যেতে হচ্ছে। আমাদের শিক্ষক মহোদয় সেখানেও অবহেলা করেন না বা কষ্টবোধ করেন না। তো আশা করি চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের বিদ্যালয়ের এই পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য সর্বপ্রকার চেষ্টা উনি করবেন। যা হোক, আমি আর কথা বাড়াবো না, কারণ ধৈর্যচ্যুতি সবারই ঘটে যাবে। আবহাওয়া খুব বৈরী, তো তাপ, তো সবশেষে আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কথা বলা একটু সমস্যাই। আপনাদের সবার সুখ, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারাই হলেন সেই আলো, যে আলো আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। এ পর্যায়ে আবারও আমরা শিক্ষকদের মুখে স্মৃতিচারণ শুনব। এবার আমাদের
সামনে স্মৃতিচারণ করবেন জনাব মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, তাদের জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইরা যদি থেকে থাকেন তার জন্য আমার নমস্কার। আমি 1997 সালের 1 জুলাই এখান থেকে বিদায় হয়েছি। তারপর যারা ছিল ছেলে মেয়ে, তাদের সাথে আমার কোনো পরিচয় নাই বা পরিচয় হবেও না। এর আগে যারা ছিল তারা চিনে বা জানে। তো অধ্যকার পুনর্মিলনী আয়োজনে আয়োজকদের আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে আমারই ছাত্র সভাপতি মোহাম্মদ আসির উদ্দিন, মঞ্চে বিজয় কুমার মণ্ডল, আমারই ছাত্র সেই সময়ে, তারা আজ উচ্চ আসনে আসীন হয়ে আছে। এর জন্য আমার বেশি গর্ব হয় বা আমি গর্বিত, বা আরও বহু ছেলে মেয়ে আছে তারা বড় বড় কাজে তারা নিয়োজিত, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার সহপাঠী যারা আছে, আমরা একসাথে যারা চাকরি করছি এবং অবসরপ্রাপ্ত আরও শিক্ষক আছেন, চেয়ারম্যান সাহেব আছেন এবং বর্তমানে কর্মরত শিক্ষকবৃন্দ আছে, তাদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো এই স্কুলে যখন আমি আসছি তখন অনেকেই জীবিত ছিলেন। তার মধ্যে নুরুদ্দিন মণ্ডল, যেমন নজরুল ইসলাম, মোহাম্মদ আব্বাস আলী সর্দার, মেসের আলী খান, আসিরউদ্দিন খান, আলাউদ্দিন খান, ইনারা আজ প্রয়াত, ইনারা আর নাই। তাদের বিধি আত্মার জন্য আমি মাগফিরাত কামনা করি। এবং আরও আছে, তাদের নাম হয়তো আমার মনে জানা নাই। তো বর্তমানে প্রেক্ষাপটে স্কুল যে অবস্থা শুনি জানি, খোঁজ নেই, তাতে ভালোই চলতেছে। আমার মনে হয় আর চাইতে আরও উত্তরোত্তর বেশি ভালো হওয়া দরকার, ভালো হওয়া উচিত। তো আমি ভীমপুর হাই স্কুলে গিয়ে সেখানে 11 সালের 15 ফেব্রুয়ারি অবসর গ্রহণ করি। অদ্যতক আমি অবসরে আছি এবং আমার শারীরিক অবস্থা খুব ভালো নয়, অসুস্থ। এই অসুস্থতার মাঝেই ছেলেদের কথা ফেলতে পারিনি জন্য আমি আসছি। তো এই জন্য আমি তাদের আবারও মোবারকবাদ জানাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে, সুন্দর বক্তব্য উপস্থাপনা। উনি আসন গ্রহণ করলেন। ধন্যবাদ সভাপতি সাহেবকে। উনি বলেছেন কোনো অ্যাড্রেস করার দরকার নেই, আপনি সরাসরি কথা বলেন। তা আমি একটা ছোট স্মৃতিচারণ করতে চাই। অনেকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে কথা বললেন। আমি 1982 সালে এসএসসি পরীক্ষা দিই, কিন্তু যখন ক্লাস 8-এর ছাত্র, তখন মাননীয় সভাপতি সাহেব, এখন ইনি ক্লাস 10-এর ছাত্র। তা আমি ছোট মানুষ, কিন্তু সেই সময় খুব দুষ্ট ছিলাম।
খুবই দুষ্টু ছিলাম। ওনারা কোনো কাজ করলে আমাকে ছেড়ে করতেন না, বলে তুমি আসো। তো আমি এই যে বিদ্যালয় দেখতেছেন, এই বিদ্যালয়ের মাঠ তখন এইটা ছিল না, আমরা পরবর্তীতে এটা করেছি আমাদের শ্রম মেধা ইত্যাদি দিয়ে। কিন্তু ওই সময়ে ওই বাউন্ডারিটা ছিল খুবই ছোট এবং সীমিত আকারে। তো এখানে বেগুন গাছ লাগানো ছিল, বেগুন গাছ। আমরা চিন্তা করলাম যে এই সামান্য এন্ট্রি করে গাছ একটা ছিল, এন্ট্রি করে যে কড়াইয়ের গাছের নিচে সামান্য একটা জায়গা, এখানে আমরা ভলি খেলি। তখন এত ব্যাডমিন্টন এসে এগুলো খেলা ছিল না, আমরা একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি ওইটুকুই করতাম। তো এখানে অপ্রত্যাশিতভাবে বেগুন গাছ লাগানো হলো। ইয়াসিন ভাই, আমি অবশ্য ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, এই যে স্যার এখানে আছেন, মুজাফফর স্যার বললেন, ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। আমাকে উনি এসে বললেন, ইয়াসিন ভাই যে তুমি একটা কিছু করো এটা। আমি বললাম যে আজকে রাত্রে তাহলে আমরা পিকনিকের ব্যবস্থা করি। এই পিকনিকের ব্যবস্থা করে রাত্রে সবগুলো বেগুন গাছ তুলে নিয়ে এইখানে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পাশে ওখানে মাটি খুঁড়ে আমরা রাত্রি পুঁতে ফেলি। সকালবেলা উঠে আফাজ স্যার তখন নতুন আসছিলেন, উনি এসে বলতেছেন বেগুন গাছ কোথায়। আমরা বললাম স্যার আমরা তো জানি না, আমরা তো রাতে এখানে আসিনি। না, কে কে তুলেছিস সেটা আমরা জানি, কিন্তু তোদের বলতে হবে যে বেগুন গাছটা উঠাইলো কে, এবং তুই জানিস। স্পেসিফিকভাবে আমাকে বলতেছিল যে এইটার ঘটনা তুই জানিস, তোকে বলতেই হবে। এখানে বড় ভাইয়েরা আছেন, বক্তৃতা দিলেন, বিজয় কুমার দাস, তারপরে আসির ভাই আছেন, ওনাদের কিন্তু বলেননি। আমি ক্লাস 8-এর ফার্স্ট বয় ছিলাম, আমাকে এসে টর্চার যে তুই বল এটা কি হবে। তা আমি বললাম স্যার আমি যেটা জানি না সেটা আমাকে এইভাবে বলেন না, বড় ভাইয়েরা জানেন। তো এই কথাটাই তখন উনি ধরলেন, বড় ভাইয়েরা জানে মানে তুইও জানিস। আমি তখন বললাম স্যার কি আর করব, সত্যি আমিও ছিলাম। বেগুন গাছের বেগুন কয়টা ছিল? স্যার অনেকগুলোই ছিল, আমরা রাখতে চেয়েছিলাম, কিন্তু সিনিয়র ভাইয়েরা বলেছেন যে না এগুলো রাখলে বিপদ হইতে পারে, সুতরাং এইগুলো পোতা হোক। তা আমরা মাটি চাপা দিয়ে দিলাম। সম্মানিত অতিথি, আমাদের এই স্কুলের কর্ণধর, আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও একটা হাই স্কুলে, এই যে মুজাফফর স্যার আমার ওইখান থেকে রিটায়ার করে আসছেন এবং আমাকে উনি ওইখানে যে পদায়ন করেছেন। আমি সহকারী প্রধান শিক্ষক ভীমপুর হাই স্কুলে আছি, এখনও কর্মরত। তো ভুলভ্রান্তি আমাদের থাকবে। আমি একটা স্মৃতিচারণ করলাম, মানে এই স্কুলে আসলেই ওই বেগুন উঠানোর কথাটা আমার মনে পড়ে যায় অলরেডি। তো সবাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভুলভ্রান্তি থাকবে, স্যারেরা আছেন, জীবিত আছেন, রিটায়ার্ড করেন, আমাদের একটু অন্তত পক্ষে ভালো করেছেন। এই মুজাফফর স্যারের জন্যই আমি কিন্তু ভীমপুর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে যোগদান করতে পেরেছি। উনি আমাকে জোর করে নিয়ে গেছেন। আমি ওনার কাছে আপনাদের সম্মুখে, আপনাদের মাধ্যমে আমি আকুল আবেদন জানাবো, উনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবার ওই ছোট্ট বাবুর মতো, ছোট্ট ছেলের মতো উনি যেন আমাকে দোয়া করে যান। উপস্থিত আছেন আর একজন সুরজ স্যার এখানে আছেন, উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার বিয়েতেও আমি গিয়েছি। বিয়েতে কোনো ছাত্র থেকে কোনো টিচার বা শিক্ষক দাওয়াত করেন না, কিন্তু উনি আমাকে দাওয়াত করেছিলেন। তাহলে এতই ভালো মানুষ ছিলাম আমি, যে এইরকম একটা ভালো মানুষের দরকার আমার। এই স্যার আমাকে ওই অনুষ্ঠানে, ওনার বিয়েতে এবং ইভেন সব কিছু জায়গাতে আমি পার্টিসিপেট করেছিলাম ওই সময়। এই জন্য স্যারকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজক, আমার ছোট ভাই সহ সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে তারা যেন আবারও এইরকম ভালো একটা উদ্যোগ নিতে পারে, এর জন্য আমরা যত রকমের সহযোগিতা করার দরকার আমরা করব। এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। সবার কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ সবারকে দিয়ে আবারও সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুদের আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আদাব এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2025-এর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বর্তমান শিক্ষক মণ্ডলী, আমার ব্যাচ 98-এর আগের ব্যাচ এবং পরের ব্যাচ, সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সালটি আমার মনে আছে, সালটি ছিল 1993 সালে প্রথম যেদিন ক্লাস হয়। আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম আফাজ স্যার প্রথম দিনেই আমাদের সেই ছাদ খোলা ঘরে, যেখানে শুধু টিনের ছাউনি ছিল আর অর্ধেকটা গাঁথুনি ছিল, সেই ঘরে আমাদের প্রথম ক্লাসে আমাদের নেয়। সেখানে আমরা সবাই ছিলাম, আমরা 130 জন ছাত্র নিয়ে আমরা সেই ক্লাসে উপস্থিত হয়েছিলাম। আমাদের সেই ছাদখোলা ঘরে আমাদের শিক্ষাগুরুরা যে শিক্ষা আমাদেরকে দিয়েছিল, পরবর্তীতে আমরা যখন এসএসসি 98 পার করে যখন উচ্চশিক্ষার জন্য বড় একটা কলেজে ভর্তি হয়েছিলাম, সেখানে 700 জন স্টুডেন্ট ছিল। আমি কমার্সে পড়তাম। সেখানে একটা ট্যাবলেট ধরছিল যে আমি প্রত্যহ সেখানে আসিতাম। যখন প্রত্যেক দিন যে সেখানে আসিতাম, সেখানে আমার শিক্ষাগুরু মুজাফর স্যার আমাদেরকে ওই ভাঙ্গা ঘরে শিক্ষা দিয়েছিল যে ইউজ টু দিয়ে শুরু হয়। আমি সেখানে দাঁড়িয়ে ইউজ টু ব্যবহার করছিলাম। সেখানে আমি প্রায় 700 জন স্টুডেন্টের মধ্যে একটু অন্যতম হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সবাই আমার কাছে আসছিল, আমার পরিচয় জানতে চাচ্ছিল, আসলে আপনি কে? তখন আমি বলছিলাম আমি হীরা সর্দার। আমার উচ্চ বিদ্যালয় তারা জানতে চাইছিল, আমি বলছিলাম যে আমার উচ্চ বিদ্যালয় মান্দার একটা গ্রামের স্কুল, সেই স্কুলের নাম গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি এই স্কুলেরই একজন প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র। আমি আমার পরিচয় দিই, আমি হীরা সর্দার। আমি একজন জুয়েলারি ব্যবসায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার। আমি আমার ব্যাচের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আর একটু অনুভূতি প্রকাশ করি, 27 বছর পর যখন সন্তান যখন মায়ের গৃহে আগমন করে, সন্তানের যেই অনুভূতিটা, ঠিক আমার মাঝেও সেই অনুভূতিটা ফিল করতেছে। মনে হচ্ছে যে আমি 27 বছর পর আমি আমার মায়ের গৃহে ফিরছি। আর এই গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রতি ইঞ্চি জমিকে মনে হয় আমার মায়ের জমি। এটা আমার মায়ের অনুভূতি, মায়ের মানে জমি। আর পরবর্তীতে যদি কখনো কোনো অনুষ্ঠান আয়োজন হয়, আমি কথা দিয়ে গেলাম আমার 98 ব্যাচের পক্ষ থেকে আমাদেরকে স্মরণ করবেন। আমার 98 ব্যাচের প্রায় 40 জন সরকারি কর্মচারী, সরকারি চাকরিজীবী আছে। আমি আমার পুরা ব্যাচ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আমি নওগাঁতেই অবস্থান করতেছি। নওগাঁতে আমার আগের এবং পরের কোনো ভাইরা যদি যান, কোনো সমস্যা আমার কাছে যাবেন, ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আমি 98 ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, সকলকে এই পরন্ত বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। এখন আমের সিজন চলছে, চারিদিকে তাকিয়ে দেখবেন প্রতিটা গাছেই আম। কিন্তু আমরা কি বলতে পারি যে একটি গাছে যতগুলি আম ধরে সবাই কি একসাথে পাকে? সব কি ভালো থাকে? তাও থাকে না। কেউ ঝরে পড়বে, কেউ হয়তো পরে পাকবে, কোনোটা মিষ্টি হবে, কোনোটা হয়তো টক। আমরা যে স্কুল থেকে পাস করেছি, এই স্কুলটাও একটা গাছের মতোই। সেখান থেকে আমরা হয়তো কেউ প্রফেসর হয়েছি, কেউ ব্যবসায়ী হয়েছি, অথবা অনেক জায়গায় কর্মরত আছি।
কিন্তু দিন শেষে আজকে মনে হচ্ছে আমরা সেই 25 বছর আগের যেটা ছিলাম, আজকে আমাদের বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে মনে হয়েছে আমি সেই জায়গাতে এখনো পড়ে আছি। এটি আমাদের অন্তরের যে ভালো লাগা, ভালোবাসা। এই পুনর্মিলনী অনুষ্ঠান যদি না হতো তাহলে এই সুযোগটা আমরা পেতাম না। তাই আমি আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যেন এই অনুষ্ঠানটা চলমান থাকে। আসলে স্মৃতি চারণ করতে গেলে তো সারাদিনে শেষ হবে না। আমরা যে পরিমাণ দুষ্ট ছিলাম তাতে স্মৃতিতে ভরাই আছে মাথা। ফলে সেই দিকে আমি না যেয়ে, সবাই বলছেন, আমি একটু অন্য দু একটি কথা বলে চলে যাব এখান থেকে। সেটি হলো, আমরা যেমন একটা পরিবারে বড় হই, সেই পরিবারের প্রতি কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আমরা প্রয়োজনের তাগিদে পরিবার থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করি, তারপরেও কি বছরের যখন 2-1 দিন ছুটি হয় আমরা বাসায় আসি না? আসি কেন? পরিবারের প্রতি কর্তব্য আছে বিধায় আসি। ঠিক একই রকম যে বিদ্যালয় আমাদের এই জীবন তৈরি করে দিয়েছে, যেটি ছিল আমাদের ভিত্তি, সেই পরিবারের প্রতিও আমাদের একটা দায়িত্ববোধ থেকে যায়। আমরা কতজন আছি যে বর্তমানে এই গোবিন্দপুর হাই স্কুলের যেসব শিক্ষক আছেন তাদেরকে খোঁজ রাখি একদিন? আমার মনে হয় না বছরে একদিনও আমরা খোঁজ রাখি যে কোন স্যার কেমন আছেন, ওনাদের শরীরের অবস্থা কেমন, অথবা আমাদের বন্ধু বান্ধবীরা কোথায় কর্মরত। আমরা খোঁজ রাখতে পারি না, হয়তো কিছু ব্যস্ততার জন্য, অথবা আমাদের মাথার থেকে অনেকেরই হারিয়ে গেছে সেই ছোটবেলার স্মৃতি। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে একটি প্ল্যাটফর্ম হয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, যেখানে আমরা একসাথে হতে পারছি। আমি চাই এই ডিজিটাল যুগে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হোক যে প্ল্যাটফর্মে আমরা সবাই যুক্ত থাকব। সেখানে আমাদের সম্মানিত শিক্ষকরা যুক্ত থাকবেন। কোন শিক্ষকদের কি সমস্যা হচ্ছে, আমরা কোথায় কি করছি, এবং আমাদের ছোট যারা জুনিয়র, যারা এখনো এই বিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা যদি ভবিষ্যতে কোনো প্রয়োজনে আমাদের কাছাকাছি আসে, তারা কিভাবে খুঁজে পাবে যে আমি কোথায় অথবা আরেকজন কোথায়। তাহলে এরকম যদি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যেখানে আমরা ভবিষ্যতে যারা এই বিদ্যালয় থেকে পাশ করে বিভিন্ন কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে, তাদেরকে যেমন আমরা সহযোগিতা করতে পারবো, ঠিক পাশাপাশি বর্তমান যারা শিক্ষক আছেন, প্রাক্তন যারা শিক্ষক আছেন, ওনাদের শারীরিক যদি কোনো অসুবিধা হয়, ওনাদের যদি চিকিৎসার কোনো সমস্যা হয়, ওনাদের পারিবারিক যদি সমস্যা হয়, আমরা সবাই সহযোগিতা করতে চাই। আমরা সম্মিলিতভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। এরকম একটি প্ল্যাটফর্ম যেন আমরা দেখতে চাই। আমার মনে হয় যে এইবারের যারা আয়োজক কমিটি অত্যন্ত ট্যালেন্টেড এবং অত্যন্ত কর্মঠ। ওনারা নিশ্চয়ই একটি গ্রুপ তৈরি করবেন, যেখানে আমাদের এই গোবিন্দপুর হাই স্কুল যে পরিবার, এই পরিবারের সকল সদস্য আমরা একসাথে থাকবো। আমরা কে কোথায় কি জব করছি সবাই সেখানে লিখব, কে কোথায় কি করছি সবাই লিখব। যদি আজকে আমি দিনাজপুর থাকি, যদি দিনাজপুর রিজিয়নে কেউ যায়, আমার ছোট ভাই বোন যদি পরিচয় দেয় যে আমি গোবিন্দপুর হাই স্কুলে পড়াশোনা করেছি, আমি কথা দিচ্ছি আমার বাসায় দরকার রেখে হলেও তার সেবা যত্নের কোনো সমস্যা হবে না। শুধু ছাত্রছাত্রী নয়, এই বিদ্যালয়ের যারাই নাম করবে যে আমি বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, শিক্ষকতা করি, পড়াশোনা করতাম অথবা করি, যে পরিচয় দিক না কেন, আমার দুয়ার খোলা থাকবে সব সময়ের জন্য। আমি চাই এই পরিবারের একজন সদস্য ছিলাম, আছি, আজীবন আমি বলে যাব। আমি বেলজিয়ামে ছিলাম 2 বছর পড়াশোনার জন্য, সারা ইউরোপে ঘুরে বেড়েছি। যেখানে সুযোগ হয়েছে আমি আমার গোবিন্দপুরী হাই স্কুলের নাম বলেছি। আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম 4 বছর, পিএইচডি করেছি। যেখানে আমার সুযোগ হয়েছে আমি গোবিন্দপুর হাই স্কুলের নাম বলেছি, কারণ ভিত্তিটাই আসল। আমি বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি না কেন, এই হাই স্কুল যদি আজকে আমাকে এই সার্টিফিকেটটা না দিত, এই হাই স্কুলের শিক্ষকরা যদি এই আলো আমার ভিতরে না জ্বালাতো, আমি আর কিছুই করতে পারতাম না। আমি এসেই আমার আবেগ ধরে রাখতে পারছিলাম না। আমি সেকেন্দার স্যারের সাথে কথা বলেছি এবং মুজাফর স্যারের সাথে কথা বলেছি, আরও অনেক সবার সাথে কথা বলেছি, যে ওনারা যে শ্রম আমাদের পিছনে দিয়েছেন। একটা কথা বলি, একদিন রাতে যখন আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে, আমরা তখন একটা প্রিপারেশন ব্যাচ এখানে চলে আর কি, পরীক্ষার আগ মুহূর্তে। ওই সময় আমার বাসা এখান থেকে একটু দূর, দক্ষিণ মৈনম। আমি রাত 11টার সময় পড়াশোনা করছিলাম। হঠাৎ করে দেখি বাইরে একটি মোটরসাইকেলের শব্দ। তখন একটু ভয় পেয়েছি যে গ্রামের মধ্যে এইরকম রাতের বেলা একটা মোটরসাইকেলের শব্দ তো চারটিখানি কথা নয়। আমি একটু সবাইকে সজাগ করে ঘরের বাইরে বের হয়ে দেখি আমার শ্রদ্ধেয় সেকেন্দার আলী স্যার এবং আমাদের মেম্বার চাচা
দুইজনে দেখতে গেছেন আমি পড়াশোনা করছি নাকি ফাঁকিতে ঘুমিয়ে পড়েছি। এই রকম অভিভাবক এই বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা সৌভাগ্য, আমি আজীবন কৃতজ্ঞ সেই মানুষগুলির জন্য। ওনারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য, যার কারণে আজকে আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পেরেছি। আমি ওনাদেরকে মাথায় রাখবো সবসময়। এই স্কুলের সাথে যারা যারা জড়িত ছিলেন সবাই আমার এই জীবনের সাথে জড়িত, সবারই কোনো না কোনো অবদানের জন্য আজকে আমি এই পর্যায়ে এসেছি। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমি যদি জানতে পারি যে আমার কোনো সহযোগিতা আপনাদের কোনো একটু প্রয়োজন হবে অথবা আমার সহযোগিতা পেলে আপনার সামান্যতম উপকারও হতে পারে, আমি সবসময় চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে। ও পুনর্মিলনী 2025 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার জুনিয়র ও সিনিয়র ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সময় খুব সংক্ষিপ্ত। স্কুল নিয়ে আমি দুইটি স্মৃতি চারণ করব। আমরা যখন আমি এসএসসি 1996 ব্যাচ, সেই সময় যখন পড়তাম তখন এই স্কুলে মাটির ঘর ছিল, বিল্ডিং ছিল না, নিয়মিত ক্লাস হতো। টিচাররা আমাদের খুব আদর এবং শাসন মিশ্রিত শিক্ষা দিতেন। আমরা এসএসসি পাস করার পর যখন কলেজে গেলাম, আমি মান্দা কলেজের ছাত্র ছিলাম, আমাদের যখন প্রথম বর্ষের রেজাল্ট হয়, সৌভাগ্যবশত সায়েন্স, আর্টস, কমার্স 3 গ্রুপ থেকেই আমরা ফার্স্ট হই গোবিন্দপুর স্কুলের ছাত্র। এবং চারিদিকে হয়েছে পরে তার স্কুলটা কোথায়। তার পরের বছর যখন গোবিন্দপুর স্কুলের কোনো ছাত্র যখন ভর্তি হতে গেছে ওই কলেজে, তখন সেখানে অন্যান্য স্কুলের ছেলে মেয়ে কাগজ জমা দিলে সেটা সাইড করে দিয়ে আমি দেখেছি এটা দাঁড়িয়ে যে এই গোবিন্দপুর স্কুলের ছাত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এত সুন্দর একটা স্কুলের ছাত্র হওয়াতে আমি গর্বিত। আমি আরেকটা স্মৃতিচারণ করবো এখানে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, প্রফেসর শক্তি কথা বলে গেলেন, 98 ব্যাচ সম্ভবত, তখন ক্লাস 8-এ পড়তো। 2000 ব্যাচ, তখন ক্লাস 7 বা 8-এ পড়তো। খবর আসলো যে স্কুল থেকে বাড়ি ফিরেনি। শিক্ষকেরা হতভম্ব হয়ে গেলেন। আমাদের সকলকে নিয়ে খুবই উদ্বিগ্নতা নিয়ে, টেনশন নিয়ে বললেন, তোমরা কেউ আজকে বাড়ি যেও না, আমরা সবাই স্কুল থেকে তাকে খোঁজার জন্য বের হবো। আমরা এই আশেপাশে এলাকায় যত জঙ্গল ছিল সবগুলো জঙ্গল খুঁজেছি তাকে। শক্তির মনে আছে কিনা আমি জানি না, সবগুলো আমরা খুঁজেছি এগুলো। তার মানে কি, সহমর্মিতা ছিল, টিচারদের মধ্যে অভিভাবকত্ব ছিল। আজকে এই স্কুলে বিল্ডিং হয়েছে, আরো অনেক কোয়ালিফাইড টিচার এসেছে, বাট আফসোস আজকে আমরা যারা স্টুডেন্ট, যারা আমরা কতটা কোয়ালিফাইড হচ্ছি বা অভিভাবক আমরা কতটা কোয়ালিফাইড, এই জিনিসটা আমার একটু প্রশ্ন আছে। আমি একজন শিক্ষক, আমি 2005 সালে শিক্ষকতা জয়েন করেছি। আমার শিক্ষকতা বয়স 20 বছর। এই 20 বছরের শুরুর দিক থেকে এবং শেষের দিক থেকে চিত্রগুলো যখন আমি সামনে ধরি, তখন আমি দেখি অনেক পার্থক্য। এই স্কুলে প্রচুর শাসন হতো। যদি কোনো ছাত্রকে পিটিয়ে যদি ছড়ি ভেঙে ফেলা হয়েছে, কোনো অভিভাবক আসেনি আমার ছেলেকে মারা হলো কেন এই কথা নিয়ে। কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম এই স্কুলে একটা ছাত্রকে শাসন করার জন্য শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। আমি লজ্জিত এবং দুঃখিত। শিক্ষকদের যে জাতি গুণীর সম্মান জানে না, সেখানে গুণী জন্মায় না। যে সমাজ গুণীকে সম্মান করতে জানে না, সে সমাজে গুণী আসে না। আজকে আমাদের প্রি অ্যালামনাই অনুষ্ঠানের একটা মূল টার্গেট আছে। টার্গেটটা হচ্ছে ইউনিটি, ব্রাদারহুড। আমরা 1986 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত বিভিন্ন ব্যাচের ছেলে মেয়ে একত্রিত হয়েছি। টার্গেট একটাই, আমরা যেন আমাদের মধ্যে ইন্টার কানেকশনটা রাখতে পারি, আমরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। প্রশ্ন, কেন? ভ্রাতৃত্ববোধ, আমরা যেন একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি, একে অপরের বিপদে যেন নিজেকে নিয়োজিত করতে পারি, এটাই আমাদের টার্গেট। আর একটা প্রশ্ন, 86 থেকে 24 সাল পর্যন্ত আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়াবো। আমি কি আমার বাড়ির পাশের প্রতিবেশীর প্রতি সাহায্যের হাত বাড়াই? এখানে আজকে এসে আমি দেখেছি অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকে খুব ভালো ভালো অবস্থানে আছি। আপনারা অনেকে খুব ভালো ভালো অবস্থানে আছেন। আমি একটা অনুরোধ করব, আমরা যেখানে যে অবস্থায় আছি সেইখান থেকে এইটা নিশ্চিত করবো যে আমরা কাউকে হয়রানি করতেছি না।
এইটা নিশ্চিত করব আমার হাত এবং মুখ থেকে সবাই নিরাপদ আছে। আমার কাছে কেউ এসে আমার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে যাবে, এইটা যদি হয় আমার শিক্ষা ব্যর্থ। সক্রেটিস বলেছেন একটা জাতি কেমন আছে এটা যদি তুমি জানতে চাও বা দেখতে চাও, তোমাকে দেশে ঘুরতে হবে না, গো টু দ্য ক্লাসরুম। ইফ ইউ ফাইন্ড দ্য ক্লাসরুম ইজ অর্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিনড, দ্য নেশন ইজ ডিসিপ্লিনড। যদি ক্লাসরুম শৃঙ্খলিত থাকে তাহলে জাতি শৃঙ্খলিত আছে। খুবই আফসোসের বিষয়, যখন 2005 সালে আমি একসঙ্গে 200 ছেলেমেয়ের ক্লাস নিতাম, ক্লাসে ছিল পিন ড্রপ সাইলেন্ট, একটা কলমের হেড খুলে পড়ে গেলে শব্দ শোনা যাইতো। বাট আনফর্চুনেটলি 2025 সালে এসে আমি ওই শিক্ষক 20টা স্টুডেন্টের ক্লাস সাইলেন্ট লিস্টে নিতে পারি না। হু ইজ রেসপন্সিবল ফর দিস? টিচার্স, গার্জিয়ানস অর স্টুডেন্টস? দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য সোসাইটি, টু দ্য গার্ডিয়ানস। আশা করি আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হব। শিক্ষা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক নয়, শিক্ষা পরিবার থেকে যা পাই, এই শিক্ষা সমাজ থেকে যা পাই তা কোনোভাবেও প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। আসুন আমরা আমাদের শিক্ষা অর্জন করার যে অপশন, সেই অপশনটা চালু রাখি। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। শুধুমাত্র ব্যাচ ভিত্তিক নয়, শুধুমাত্র কলিগ ভিত্তিক নয়, সমাজেও। এবং খুব ছোট্ট ছোট্ট কাজ যদি আমরা সফলভাবে করতে পারি, আমরা খুব সুন্দর একটা জাতি উপহার দিতে পারবো। এবং সকলের কাছে একটা সুন্দর জাতি বিনির্মাণের কাজ করার বিনীত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। একসাথে পথ চলার অসংখ্য গল্প। স্বাগতম প্রিয় অ্যালমনাই 2025-এ, যেখানে আমরা ফিরে দেখেছি আমাদের অতীত, সংরক্ষণ করছি বর্তমানে, আর এগিয়ে যাচ্ছি এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। 15 বছর পেরিয়ে এলো আজ, তবু বন্ধুত্বের নেই কোনো লাজ। 2010 ব্যাচ মনে পড়ে কি আমাদের ভাসান, রায়হান, সেই খেলাধুলা, সেই আড্ডা, নার্গিস, হাওয়া ও সাদিয়া মৌ ও দুলাল সহ সকলের কথা, মান্নান, মনোয়ার ও শাহনুরের গান, সেই বিজ্ঞান মনস্কার ভিটিপি গ্রুপের কথা। 2010 থেকে এই ছিল আমার স্মৃতিচারণ। এই পর্যায়ে আমি মোহাম্মদ আজিজুল ইসলাম ভাই 2008 ব্যাচ থেকে খুবই সংক্ষেপে 1 মিনিটের জন্য স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় অ্যালমনাই অনুষ্ঠানে আমাদের উপস্থিত মাননীয় প্রধান অতিথি, সভাপতি এবং আমাদের বিশেষ অতিথি, সামনে আরও উপস্থিত আছেন আমাদের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী এবং বর্তমান শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আমার সিনিয়র ভাই এবং জুনিয়র ভাই বোন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে স্মৃতিচারণ করতে গেলে সারাদিন রাত চলে যাবে, আমরা স্মৃতিচারণ করতে পারবো না, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো শুনছি সেই 1998 থেকে পর্যন্ত সবগুলোর ভিতরে আমাদের গুণ আছে। আমরা মনে হয় বেশি দুষ্ট ছিলাম, স্কুল পালন থেকে শুরু করে, মায়ের খাওয়া থেকে শুরু করে, এই কলম খেলা আমাদের সময় একটা ভাইরাল খেলা ছিল। এই খেলাগুলোর কথা মনে হলে এখন দেখা যাচ্ছে এখানে আসার পরে আমরা দেখছি আমাদের যারা স্যার, ওনাদের স্যার, তারপর ওনাদের শিক্ষকদের স্যারের ছাত্ররা, আবার আমরা স্যার। এখন আমিও একটা প্রতিষ্ঠানে আসে গিয়ে দেখেছি, এখানে আমি 8 বছর ধরে এই লেকচার হিসেবে আছি ইস্পাহানি ইসলামী আইন ইনস্টিটিউট হসপিটালে। তো এখানে আমরা দেখতাম স্যাররা যে আমাদের মানসিকতার জন্য কত কষ্ট করছে, কত ট্রাভেল করছে। আসলে ওই ফিল্ডে আমি বলতে চাই। কিন্তু আমাদের সময় সিনিয়র ভাই অলরেডি বলে গেছে যে যেটা হতো, স্যাররা আমাদের শাসন করতে, কিন্তু আমরা কিছু বলতে পারতাম না। কিন্তু বর্তমান যুগে এটা খুবই খুবই একটা নগ্ন কাজ, যেটা বলা যাচ্ছে যে ছাত্রদের অবমাননা করা। কিন্তু আমরা কিন্তু ছাত্রদের ধমকও দিতে পারি না, কিছু বলতেও পারি না, মারতেও পারি না। কিন্তু স্যারদের আমরা মারছে, পিটাইছে, বাসায় যে খোঁজখবর নিছে। ইভেন স্যার বলবো, সুরত আলী স্যার আমার আছে, আমি কলম খেলার জন্য একবার মার খাইছিলাম। আমার 2 হাতে মিনিমাম 20-20 40টা বাড়ি, 2টা বেতের। এর সাথে আবার স্যার মারার পরে আমাকে পড়া বলতে বলছে, তুমি এখন পড়ো। আমি কিন্তু না কান্নাকাটি করে পড়ছি, কিন্তু আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। তো আমার সিনিয়র জুনিয়র সব ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এবং আমাদের প্রয়াত প্রধান শিক্ষক আফাজউদ্দিন মন্ডল স্যার, জব্বার স্যার, ওনারা কিন্তু আমাদের অনেক মারছে, কিন্তু আমরা কিছু বলতে পারি নাই। বা তাদের যে মাঠটায় যে একটা আমাদের জীবনের আদর্শ, মাঠটায় যে আমাদের জীবন পরিবর্তন করে দিছে। আমরা এখানকার দুর্বল ছাত্র, আমি সবচেয়ে দুর্বল ছাত্র, কিন্তু দেখা যাচ্ছে আমরা যেখানে গেছি সেখানে আমাদের আরো অনেক দুর্বল ছাত্র আছে। আর আমি আমার স্কুলটারে বেশি হাইলাইট করি। আমি এখানকার গ্রামের কেউ গেলে, আমার কাছে গেলে, আমি আগে জিজ্ঞেস করি আপনার গোবিন্দপুর স্কুল কিনা। এই গোবিন্দপুরই আমি কিন্তু আমার কুলিয়ারের কথা বলি, আমি শুধু গোবিন্দপুরের কথা বলি। তা আমরা সবাই এই গোবিন্দপুরকে মনে প্রাণে ধ্যান করব। এই স্কুলের অনুষ্ঠান 100 ধরনের। আবার আমি কমিটি মেম্বারকেও থ্যাংক ইউ দিতে চাচ্ছি, ধন্যবাদ দিতে চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমরা আরও পরবর্তীতে বড় স্পেকট্রামে করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মৃতিগুলো যেন একটু বেশি রঙিন
একটু বেশি হৃদয় ছোঁয়া। আমাদের সম্মানিত শিক্ষকরা যারা শুধুমাত্র পাঠ্য বই নয়, জীবনের পাঠ শিখিয়েছেন এবং বন্ধু, পরিবার, সহকর্মী যাদের ছায়া ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেত। 2009 ব্যাচ সেই স্বর্ণালী সময়। আমাদের সোহাগ আজ একজন MBBS ডাক্তার, আনোয়ার এখন শিক্ষক, আরও অনেকে আছেন অনেক মহান পেশায়। এ পর্যায়ে আমি 2003 ব্যাচ থেকে ইফতেকারুল ইসলাম মুন ভাইকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সভাপতি, সহসভাপতি এবং এখানকার আয়োজক কমিটি এবং আমার বড় ভাইরা যারা আছেন এবং সহপাঠী ছোটরা, সবার জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আসলে স্কুল একটা আবেগের জায়গা। এখানে স্মৃতিচারণমূলক যে বিষয়গুলো নিয়ে সবাই বলছে, সেখানে আমাদের স্মৃতি বলতে আমরা একটা রাস্তা তৈরি করছিলাম, ওই পাশ থেকে শুরু করে পর্যন্ত, মোড়ের নামটা আমি ভুলে গেছি। তা আমাদের ব্যাস এবং তার পূর্ববর্তী আগবর্তী ব্যাস এবং স্বেচ্ছাশ্রম, সে রাস্তা এখনও দেখলে মনে হয় যে আমরা রাস্তাতে আসছি। তো শ্রদ্ধেয় শক্তি ভাই এবং স্যার বলে গেলেন একটা কথা, সেটা হলো আমাদের ইউনিটিটা বাড়াইতে হবে। কিন্তু আসলে ওনারা এই টপিকসটা বলেন নাই কিভাবে আমরা ইউনিটিটা বাড়াইতে পারি। কারণ সবাই আমরা বিশ্বাস করি এবং জানি এখান থেকে আমরা যখন এই মাঠটা পার হয়ে যাব, আগামী 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য এই অনুষ্ঠানটাকে ভুলে যাব। আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। এবং আয়োজক কমিটি আমার যতটুকু জানি, তারা যে হ্যাসেলটা করেছে এবং পিছনে যে কথাগুলো তারা শুনেছে, পরবর্তীতে এরকম অনুষ্ঠান আয়োজন করতে গেলে তারা 10 বার ভাববে। তো আমি 2003 ব্যাচের পক্ষ থেকে একটা প্রপোজাল দিতে চাই সবাইকে যারা উপস্থিত আছেন এবং আয়োজক কমিটি আছে তাদেরকে, যে আমরা একটা কমিউনিটি তৈরি করতে পারি কিনা, একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি কিনা, চ্যারিটেবল একটা ফান্ড তৈরি করতে পারি কিনা, যে অর্থই সকল অনর্থের মূল। এখানে অনেক ডোনার বসে আছে, আমার ভাইয়েরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে জব করেন। তারা যদি স্থায়ী কিছু ডোনার যদি আমরা পাই বা তারা কালেক্ট করতে পারে, একটা স্থায়ী যদি প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি, তাহলে এভরি ইয়ার আমাদের এই রকম অনুষ্ঠান তৈরি করা সম্ভব। যারা ডোনেশন দিতে পারেনি, আমি জানি অনেকে হয়তো আমার গ্রামের অনেক স্টুডেন্ট আছে, তারা 500-700 টাকা দিতে পারেনি, এই কারণে আজকে এখানে আসতে পারে নাই। তো এইরকম যদি কোনো একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের এই স্কুলের যারা গরিব বা অসহায় স্টুডেন্ট আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এই বিষয়টা বিবেচনার জন্য আমি অনুরোধ করব, এটুকুই আমার বলার ছিল। সালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের স্মৃতিচারণ পর্ব শেষ। নেই আয়োজন, নেই আভরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ, হৃদয়ে মোরা পেতেছি আসন, আমরা তোমাদের বলিব বলে। এ পর্যায়ে বিশেষ অতিথির স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মান্দা থানার সুযোগ্য ওসি জনাব মনসুর রহমান। মানুর রাহেম, আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান আল্লাহকে, যিনি আমাকে আপনাদের সম্মুখে এসে আপনাদের সহিত দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের আলোচনায় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং আমার সামনে কেউ হয়তো আমার বন্ধু, কেউ ছোট ভাই, কেউ আমার আরও বড় কিছু, সবাইকে আমি মান্দা থানার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং পুনরায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে অনেক বক্তা যে সমস্ত কথা বলে গেছেন, অনেক অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আপনাদের অনুষ্ঠানে আসলে আসতে পেরে আমার একটু উপকারী হয়েছে, সে তো আইন শৃঙ্খলা বিষয়ে, যেহেতু আমি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছি। আমি আপনাদের এই একতাবদ্ধ দেখে আমি সত্যি বিমোহিত হয়েছি, আনন্দিত হয়েছি। পাশাপাশি আমি আপনাদের কাছে আপনাদের সাথে আমাদের কোনো স্বার্থ নাই। আপনাদের স্বার্থে আমি যে কয়েকটি কথা বলবো, আশা করি সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি সৎ সাহস যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো কিছু প্রতিযোগিতা বা যে কোনো কিছুতে সাহস করে এগিয়ে যেতে পারি। আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন, সঠিক। আপনারা যদি গুরুত্বপূর্ণ
লোকজন এখানে থাকেন সবাই যদি একমত হন, তাহলে আপনার এলাকায় কি খারাপ কিছু হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। আপনার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী যদি থাকে, যারা থাকে সোজা তার বাড়িতে যাবেন, যা আলটিমেটাম দেওয়া হবে যে এখানে আমার এলাকায় কোনো মাদক ব্যবসা হবে না। আপনারা 10 জন যদি দাঁড়ান, আমার মনে হয় বাপের ক্ষমতা আছে সে মাদক ব্যবসা করার, আছে? কখনো নাই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কোনো চাঁদাবাজি করবে বুকের উপর পাড়া দিয়ে আমাকে সংবাদ দিবেন। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং কোনো প্রকার অনৈতিক কাজ ছাড়া আপনাদের কাজ করে দেওয়া হবে। কিন্তু পাশাপাশি আপনাদেরকে সেই পথে আগাইতে হবে। আপনি একটা চোর যা যদি আমাকে বলেন, আমি তো শুনবো না। শুনবো? আমি কিন্তু খারাপের সাথে খারাপ ব্যবহার করি, ভালোর সাথে ভালো ব্যবহার করি। আপনি এখানে দাঁড়ান, একটা লোক দাঁড়াইয়া বলেন যে আমি থানায় গেছি, ওসির কাছে গিয়ে আমার এই 10টা টাকা লেগেছে, একটি লোক দাঁড়ায় বলেন, আমি তখন বলবো যে আমার ভুল হতে পারে, আপনি দাঁড়ান। আমার বিশ্বাস কেউ বলার সুযোগ নাই, ইনশাল্লাহ আমি ওগুলো তো অনেক দূরে থাকার চেষ্টা করি। কিন্তু কোন চিটার বাটপার টাউন, কোন চাঁদাবাজ যারা মব সৃষ্টি করে তাদেরকে যদি প্রশ্রয় দেন, তাহলে কিন্তু সমাজ আপনার এলাকা কিন্তু ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এগুলাকে আপনারা প্রশ্রয় দেবেন না। কারণ একটা সুন্দর মানে অবয়ব তৈরি করে ফেলেছেন আপনারা। আমি তো মনে করি যেহেতু আমরা সবাই জানি সকল ক্ষমতার উৎস কি? জনগণ। জনগণ যাকে যেভাবে আগাবে সে কিন্তু সেভাবে আগে যাবে। জনগণ সবই করতে পারে। তা আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ আমি মনে করি এই গোবিন্দপুরে আপনারাই। তা আপনারা কি এগুলো প্রতিবাদ করবেন? আপনার বাড়ির পাশ দিয়ে একজন মদখোর যাতায়াত করবে, আপনি বাধা দিবেন না। মাদক সেবী যাতায়াত করবে, বাধা দিবেন না। মাদক বিক্রি করতে বাধা দিবেন না। তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। কালকে আপনার ছেলের ক্ষতি হবে, পরশুদিন অমকের মেয়ের ক্ষতি হবে। আপনার এটা ভাবার সুযোগ নাই যে অমকের ছেলে তো মদ খাচ্ছে, আমার ছেলে তো খাচ্ছে না। নো, কালকে আপনার ছেলে যে খাবে না তার কোনো গ্যারান্টি নাই। অপরাধীকে আপনার সম্মুখ দিয়ে একজন লোক একটা অস্ত্র নিয়ে যাচ্ছে, একজন চাকু মেরে চলে যাচ্ছে, আপনি যদি দাঁড়া ভিডিও করেন, তাহলে কিন্তু আপনি নৈতিকতার মধ্যে পড়লেন না। অবশ্যই আপনাকে প্রতিবাদ ছাড়া বর্তমান যে অবস্থায় চলে এসেছে, প্রতিবাদ ছাড়া কোবাই নেই। আপনি ভালো মানুষ, আপনি পিছন থেকে আপনাকে ধাক্কা দিতে পারে, তো সে ধাক্কা দেওয়ার সুযোগ কি কাউকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তা আপনার কাছে আমার এই একটাই অনুরোধ, আপনার এলাকা ভালো রাখার দায়িত্ব আপনার, আপনার সমাজ ভালো রাখার দায়িত্ব আপনার। পুলিশ কতটুকু করতে পারবে? আপনি পুলিশকে সংবাদ দিবেন, আসবে, আস্তে আস্তে একটা ঘটনা ঘটে যাবে না? আমার কথা আই কন্ট্যাক্ট করেন। আমার সঙ্গে রাত 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। 24 ঘন্টার ফোন আমি কেউ মানে বলতে পারবে না যে আমি কারো ফোন রিসিভ করি না। হ্যাঁ, না করলে পরেক্ষণে ফোন ব্যাক দিয়ে দিই। আমি যত বরঞ্চ অপরিচিত নাম্বার আমি ব্যাক দিয়ে দিই যে সমস্যা হইতে পারে। আমি অনেক কিন্তু টেনশনে থাকি রাত্রিবেলা, যখন আমার কাছে 2টা-3টার সময় ফোন যায়। কিন্তু আমার সীমাবদ্ধতা আপনাকে বুঝতে হবে। এমনও সময় হয় 4টা ফোনে 4 দিক থেকে রিং আসে। আমি কয় জায়গায় লোক পাঠাইতে পারি বলেন? হয়তো যারা এলাকায় পছন্দ থাকে, যেমন চেয়ারম্যান সাহেব থাকে, আমি বলি যে ভাই একটু দেখেন, আপনি আমার তো একটু সময় লাগবে। মানে অনেকে মনে করে যে কেন পুলিশকে সংবাদ দিলাম, আসতেছে না, কিন্তু প্রতিবন্ধকরা। আমি আমার ব্যক্তিগত 2-1টা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এটা আমার ব্যাচের বন্ধুরা জানে, 2-1জন শিক্ষক মহোদয় জানে। যদিও এটার মধ্যে সুখের অনুভূতি এবং দুঃখের অনুভূতি দুইটাই আছে। সেই বিষয়টা হলো, আমরা যখন এখান থেকে এসএসসি পাশ করেছি, আমাদের ওই রেজিস্ট্রেশনের যে কাগজটা থাকে তখন আলাদা থাকতো না। প্রবেশপত্রের মধ্যে এক কোণার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকতো। আমরা পরীক্ষা দিয়েছি, 2-1জন টিচার জিজ্ঞাসা করতো যে এই তোমাদেরটা নাই কেন? আমরা কি জানি, আমরা তো ছাত্র পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল, মার্কশিট পেলাম, রাজশাহীতে গিয়া কলেজে ভর্তি হলাম, পাশ করে গেলাম। তারপর যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পর ভর্তি হতে গেছি, তখন ভর্তির বোর্ড আমাকে বললো যে তোমার ম্যাট্রিকের সার্টিফিকেট কই? আমি জানি না, আমার তো সার্টিফিকেট নাই। স্যার বললো তোমার ম্যাট্রিকের সার্টিফিকেট নাই মানে তুমি এতগুলো পাশ করলা কেমন? স্যার তো তোমার ভর্তি হবে না। সেই সময় আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন কেমন হয়, যে একটা ছেলে গ্রাম থেকে গিয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারছে না, তার কারণে তার ম্যাট্রিকের সার্টিফিকেট নাই। পরে খোঁজ নিয়ে দেখা গেল, স্কুলে যোগাযোগ করলাম, ততদিনে ওই প্রশাসন বদলায় গেছে, নতুন প্রশাসন আসছে। স্কুলে যোগাযোগ করলাম, স্যারেরা বললো যে দেখা যাক কী করা যায়। তখন আবাস মাস্টার ছিলেন, উনি ওনাকে রাজশাহী আমরা দুজনে গেলাম, বোর্ড অফিসে যোগাযোগ করলাম,
একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের একটা গ্রুপ আছে। এই গ্রুপে আমরা নিজেরাই চেষ্টা করে বন্ধুদের ইনফ্লুয়েন্স করে এখানে আসতে পেরেছি। তো আমাদের খুব ভালো লাগছে যে 25 বছর পর আমরা এখানে উপস্থিত হলাম, এবং 25 বছরের মধ্যে অনেকের সাথে আমাদের দেখাই হয়নি। তো 31 জন, তো খুব ভালো লাগছে যে পুরস্কারও পেয়েছি। সবাইকে ধন্যবাদ। এবং প্রত্যেকটা ব্যাচ থেকে চেষ্টা করলেই আসলে একসাথে হওয়া যায় এবং মিলিত হওয়া যায় এবং এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করা যায়। ধন্যবাদ আয়োজক কমিটিকে আমাকে পুরস্কৃত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন লটারি মানে ভাগ্য। আর আজকে এই ভাগ্যের খেলায় দেখা যায় কোন সে সৌভাগ্যবান 25 জন যাদের নাম উঠবে লটারিতে এবং হাসি মুখে নেবে পুরস্কার। আর দেরি নেই, আর সামান্য সময়। ভ্যানিশ 2015 ব্যাচ রুবেল 230 নাম্বার টোকেন। এনিওয়ান 2015 রুবেল 283 আছে? বুঝি না, হবে না উপস্থিত থাকতে হবে, এটা হলো প্রধান শর্ত ছিল। এটা ভ্যানিশ উপস্থিত থাকতে হবে। 24 নম্বর পুরস্কার, আবারও 25 নম্বর পুরস্কার, আবারও 25 নম্বর পুরস্কার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা। টোকেন নাম্বার 094, টোকেন নাম্বার 094 মঞ্জু 2000 ব্যাচ, মঞ্জু 2000 ব্যাচ। টোকেনটা প্লিজ। মঞ্জু ভাই মঞ্চে আসেন টোকেন নিয়ে। 25 নম্বর পুরস্কার প্রদান করা হলো। এবার 24 নম্বর পুরস্কার। একটা উঠাও। টোকেন নাম্বার 129 মিঠু 2003, মিঠু শরীর মোর মিঠু। মিঠু 2003 24 নম্বর পুরস্কার। কেউ নিতে চাইলে টিকিট দিবেন, না হলে ফিজিক্যালি উপস্থিত হতে হবে। মিঠু 2003 মিঠু 129 ক্যান্সেল, ভ্যানিশ। আবারও 24 নম্বর। একটা উঠাও বাচ্চা। সরি, এটা ফাঁকা টিকিট। এটা আবার 24 নম্বর, কারণ এর আগেটা অনুপস্থিত। আবার 24 নম্বর কল। 2000 ব্যাচ জেসমিন 101, 2000 ব্যাচ জেসমিন 101 টিকিট নাম্বার জেসমিন 2000 ব্যাচ। সব টিকিট একজনের কাছে। 23 নম্বর পুরস্কার, 23 নম্বর পুরস্কার। গেস্ট, এবার গেস্ট 044 2012 ব্যাচ আব্দুল মজিদ। তেইশ নম্বর
পুরস্কার। 23 নম্বর গেল বাবু। এরপরে 22তম পুরস্কার। টোকেন নম্বর 252 252 শাহাদাত সাজু 2012। শাহাদাত সাজু 2012। হ্যাঁ আসতে মনে নেই ওনার 22তম পুরস্কার। এরপরে 21তম পুরস্কার। 21তম পুরস্কার আবারও সেই 2000 ব্যাস রিপন 084 কুপন নাম্বার। রিপন রিপন কামান। আসলে আমাদের এই আজকে অনুষ্ঠানে সর্বোচ্চ অংশগ্রহণকারী 2000 ব্যাচ, সর্বোচ্চ অংশগ্রহণকারী। একুশতম পুরস্কার। একুশতম পুরস্কার। 21তম পুরস্কার। 2021 ব্যাচ শহীদ 332 কুপন নম্বর 332 শহীদ 2021 ব্যাচ শহীদ 2021 ব্যাচ 21 নম্বর পুরস্কার। আছে আছে শহীদ 2021 ব্যাচ। ডেকোরেটরের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্যানটা এখানে চালিয়ে দেওয়ার জন্য। এরপরে 20তম পুরস্কার। 20তম পুরস্কার। 20তম পুরস্কার 128 2003 ব্যাচ ইমরান 2003 ব্যাচ ইমরান। ইমরান ভাই 2003 ব্যাচ। এবার পরের পুরস্কার 18তম পুরস্কার 014 টোকেন নাম্বার 014 আব্দুর রউফ 1992 আব্দুর রউফ। আব্দুর রউফ আচ্ছা এরপরটা চলে যাই আমরা 17 নম্বর পুরস্কার। 17 নম্বর পুরস্কার মান্নান 2010 225 নম্বর কুপন মান্নান। মান্নান 2010। হ্যাঁ আসো আসো। হ্যাঁ মান্নান 16তম পুরস্কার। 16তম পুরস্কার এই ভারত মারাদন টোকেন নাম্বার 123 123 রবিউল আওয়াল 2002 রবিউল আওয়াল 2002 আওয়াল ভাই 1 মিনিট দেরি হলে ক্যান্সেল হয়ে যাবে। এই ভালো ভালো রাস্তা দাও দাও। এবারে আওয়াল ভাই আলোটা দিয়ে দেন। 16তম না না এরপরে 15তম পুরস্কার। 15 এই ভিতরে নাড়াচাড়া দাও। কুপন নম্বর 039 কুপন নম্বর
039 আল মামুন 1997। 1997 আল মামুন। আল মামুন 1997। এক্সকিউজ মি, সোহেল সভাপতি। চোদ্দতম পুরস্কার টিকিট নম্বর 068 লুৎফর নাহার 1999। 14তম পুরস্কার লুৎফর নাহার 1999। উনি নিজে অথবা কারো কাছে টোকেন থাকে আসতে পারেন। টোকেন নাম্বার 068 আছে? ভাই টোকেন নিয়ে আসেন। এরপর 13তম পুরস্কার, এই ভালো করে নাড়া দাও। 13তম পুরস্কার কুপন নম্বর 082 2000 ব্যাস জালাল। 13তম পুরস্কার এরপরে হ্যালো, এরপরে 12তম পুরস্কার। দেখ কোথায় আপনি, তুমি ভিতরতে উঠাও, ভিতর থেকে উঠাও, একদম ভিতর থেকে। হ্যাঁ, কুপন নাম্বার 286 তারেক 2016 তারেক আজম। 12তম পুরস্কার গেল তারেকের ঘরে। এরপরে 11তম পুরস্কার 11তম পুরস্কার বাবা তুমি ভিতরে অনুরোধ করছি। সুইট ভাই, বুলু রানী 2007 11তম পুরস্কার। 11তম পুরস্কার বুলু রানী। এরপর 10তম, এই ভিতরতে উঠাও। 10তম পুরস্কার সাবা খান ইদ্রিস আলী 1997। সাবা খান ইদ্রিস ভাইয়ের মেয়ে। 10তম পুরস্কার। এরপরে নবম পুরস্কার হ্যাঁ, 077 খায়রুল ভাই 2000 ব্যাস। খায়রুল 2000 ব্যাস। এরপরে অষ্টম পুরস্কার জুয়েল রানা 2012। কুপন নাম্বার 247। এরপরে সপ্তম টোকন নাম্বার 008
1984 আব্দুস সামাদ, 1984 আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ মৈনব হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার সামাদ স্যার পেয়েছেন 7ম পুরস্কার। স্যারকে 1998 জামাল, 1998। এরপরে 5ম পুরস্কার। পঞ্চম পুরস্কার রফিকুল 2007 189। 2007 রফিকুল আছে টোকেন নিয়ে আসেন ভাই। হ্যালো মোশাররফ ও তার দল 2008 ব্যাচ রেডি থাকবে। মোশাররফ ও তার দল 2008 ব্যাচ। নিঝুম নৃত্যশিল্পী রেডি থাকবে। নিঝুম নৃত্যশিল্পী। তার আজমেরি সুলতানা আশা 2017 ব্যাচ রেডি থাকবে। আজমেরি সুলতানা আশা 2017 ব্যাচ। এরপরে গেস্ট পেয়েছেন একজন মাভিন পার গেস্ট মাভিন মন ভাইয়ের। উঠাও বাচ্চা। এবার আকর্ষণীয় 3টা পুরস্কারের মধ্যে 3য় নম্বর পুরস্কার। সবাই টিকিটটা হাতে নিন, হাতে নিয়ে দেখেন কে পেতে পারেন। হ্যালো করোনা লিয়ালে না প্রোগ্রাম যা পারে করোনা লিয়ালে কি হবে? হ্যাঁ ব্যাচটা বলি আগে 2011 ব্যাচের কে কে আছে? আচ্ছা, এই কুপনের লাস্ট নাম্বার হচ্ছে 4। কে কে আছে স্যার? তার আগে 3, লাস্ট দুটো ডিজিট হচ্ছে 3 4, তার আগে 2 3 4 234 নম্বর টিকিট আনোয়ার। অবশ্যই কুপন আনতে হবে। কোন গাইড আনোয়ার কি টিকিট কি স্বেচ্ছায় দিয়েছে না? এবার 2nd নম্বর পুরস্কার। সেক্রেটারি টিকিটের কুপন তুলবে, বাট ওর নামে যদি ওঠে তাহলে টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে শর্ত সাপেক্ষে। উঠাও একদম কনিষ্ঠ 2007 ব্যাচ 2007 ব্যাচ আচ্ছা, টিকিট নাম্বার মাঝখানের নাম্বার হচ্ছে 7, লাকি 7, লাস্ট নাম্বারও লাকি 7, 7 লাস্টে কার কার আছে?
সভাপতি ক্যান্সেল, সভাপতি নিজের টিকিট উঠলে এবার আমাদের প্রথম পুরস্কার লটারির শেষ পুরস্কার আমাদের সভাপতি সাহেব এটা তুলবে। হাত দেখেন, হাত তোলেন। এবার গেস্টের লাস্ট পুরস্কার, গেস্টের জন্য প্রথমে জি আছে, জি সবাই প্রথম সংখ্যা হচ্ছে 0, লাস্ট সংখ্যা হচ্ছে 6, লাস্ট সংখ্যা 6, প্রথমে 0, লাস্ট 6। কার কার আছে? লাস্টে 2, মাঝখানে 2, 0, 2, 6। আতিক শান্ত। এর মধ্য দিয়ে আমাদের লটারি পর্ব শেষ। যারা হতাশ হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই, সামনে বার ইনশাল্লাহ আবার হবে, আবারও ভাগ্য পরীক্ষা হবে। এরপরে যারা বাচ্চারা যারা দৌড় প্রতিযোগিতায়